নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। আর আজকের আমাদের ডাক্তার বলছেন অনুষ্ঠানে যে বিশেষ রোগ সম্পর্কে আলোচনা করব আমরা, তা হলো এডিমা। বিশ্বের লক্ষ লক্ষ মানুষের এই এডিমা রোগে তারা আক্রান্ত হয়ে থাকেন এবং তবুও সাধারণ মানুষ কিন্তু এই রোগটি সম্পর্কে বিশেষভাবে সচেতন নন, এবং সেই কারণে এই সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর জন্য প্রত্যেক বছর 25শে সেপ্টেম্বর যে দিনটি রয়েছে সেই দিনটিতে বিশ্ব এডিমা দিবস হিসেবে পালন করা হয়। এবং এই রোগটি কিভাবে এই রোগকে শনাক্ত করা যাবে, শনাক্তকরণের কি পদ্ধতি রয়েছে সে সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের এই ডাক্তার বলছেন অনুষ্ঠানে। তার জন্য আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই আমি স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম পান্ডে। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে, সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। রয়েছেন ডক্টর শুভ্র ব্যানার্জি। I am Dr. Shuvro Banerjee. I am a consultant cardiologist at Apollo Multispecialty Hospital. আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুনীপ ব্যানার্জি। নমস্কার, আমি ডক্টর সুনীপ ব্যানার্জি কলকাতা হার্ট লাং সেন্টার থেকে বলছি। রয়েছেন ডক্টর জ্যোতির্ময় পাল। নমস্কার, আমি অধ্যাপক জ্যোতির্ময় পাল, প্রেসিডেন্ট ইলেক্ট অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়া। রয়েছেন ডক্টর কুন্তল ভট্টাচার্য। নমস্কার, আমি ডক্টর কুন্তল ভট্টাচার্য, সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট, রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতাল, কলকাতা। রয়েছেন ডক্টর পিনাকি মুখোপাধ্যায়। আমি ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ, এনআরএস মেডিকেল কলেজ। আমাদের এই আলোচনায় থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। এবং আমার যে প্রথম প্রশ্ন থাকবে ডক্টর অরিন্দম পান্ডে আপনার কাছে, যে এই এডিমা রোগটি ঠিক কি? তাহলে ইডিমা কি, এটার উত্তরে বলতে হয় শরীরের কোনো একটা জায়গা যদি হঠাৎ করে ফুলে যায়, সেই জায়গাটাকে গ্রসলি আমরা বলি ইডিমা। তো বেসিক্যালি ব্যাপারটা কি হয়, আমাদের শরীরে যে ফ্লুইড অর্থাৎ তরল, সেটা জেনারেলি আয়দার রক্ত হিসেবে আছে অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার স্পেসে, আর এক্সট্রাভাস্কুলার স্পেসে কিছু কিছু ফ্লুইড থাকে, কিন্তু সেটা তার একটা ভারসাম্য মেনটেন করে চলে। এখন যদি কোনো কারণে এই ভারসাম্যর একটা অভাব হয়, তাহলে দেখা যায় যে সব টিস্যু আমাদের শরীরে রয়েছে সেখানকার জায়গাগুলো ফুলে যায়, আমরা ইংরেজিতে বলি সোয়েলিং হয়ে যায়। এই ফুলো ভাব বা সোয়েলিংটাকেই কিন্তু গ্রসলি আমরা বলি ইডিমা। আমার দ্বিতীয় যে প্রশ্ন থাকবে ডক্টর শুভ্র ব্যানার্জির কাছে, যে সাধারণত কি কারণে এই এডিমা রোগটি হয়ে থাকে? See, the treatment of edema firstly depends upon treating the cause. The cause which has caused the swelling in your body has to be treated first. And in addition, there could be some other measures which you can or which you should undertake so that the swelling disappears more quickly. And among them would be, say in case of generalized edema, less intake of salt, less intake of fluids. Also, like if it's localized edema, at times elevation of that part of the limb may cause the edema to go down. In some cases we may need a drug called a diuretic, and especially at the type of diuretic which is called loop diuretic. These are nothing but water tablets which help to drive the fluid out of your body and reduce the body swelling. আর এবার প্রশ্ন থাকছে ডক্টর সুনীপ ব্যানার্জির কাছে, যে হার্ট ফেলিওর এবং কিডনি রোগে যারা আক্রান্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই এডিমা রোগটি কতটা বিপজ্জনক? বাংলায় ইডিমাকে শোষ কথা বলে, পাটা ফুলে আছে। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে মোজা পরার পরে দাগ হয়ে যাচ্ছে বা জুতোটা পরতে অসুবিধা হচ্ছে। এইটা হচ্ছে ইডিমার প্রথম লক্ষণ। তো ইডিমা মানে হচ্ছে জলটা রক্তের নালীর মধ্যে থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে একটু জানতে হবে যে রক্ততে কি আছে। রক্তটা অ্যাকচুয়ালি কাদা জল। এই যে বৃষ্টি পড়লো মাঠে এবং মাটির জল মিশে একটা কাদা জল তৈরি করলো, তা আমাদের রক্তটা কিন্তু সেরকম কাদা জলের মধ্যে। তাহলে তার মধ্যে দুটো উপাদান, একটা জল আছে আর একটা মাটি আছে। মাটি হচ্ছে সেল, লোহিত কণিকা হতে পারে, শ্বেত কণিকা হতে পারে, প্লেটলেট আছে, এবং জল একটু থাকে, এবং সেই জলটা যাতে আর্টারির বাইরে না বেরিয়ে যায় সেই জন্যে প্রোটিন বলে একটা জিনিস থাকে রক্তের মধ্যে,
সেই প্রোটিন ওটাকে টেনে রাখে। তা যদি এরকম কোনো অবস্থা হয় যেখানে জলটা শরীরে বেশি ঢুকে গেল, তখনই এই বাঁধটা ভাঙার মতো আর্টারি থেকে লিক হয়ে, ক্যাপিলারি থেকে লিক হয়ে ফোলাটা আসে। একটু পা ফুললে আমরা খুব একটা চিন্তিত হই না, কেননা বয়সের সঙ্গে বা পার্টিকুলারলি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে তাদের অনেকেরই পা ফোলা থাকে। কিন্তু এই জলটা যদি ফুসফুসে জমে, মুখে জমে, ব্রেনের মধ্যে জমে, তাহলে সেটা একটা চিন্তার বিষয়, বা পেটেও জমে। তো আর্লিয়েস্ট প্রথম শরীরে জলের আধিক্য হচ্ছে জানা যায় পা ফোলা থেকে, এবং সেটাকেই আমরা ইডিমা বলি। আবারও ফিরে আসবো ডক্টর অরিন্দম পান্ডে আপনার কাছে। এই এডিমা যে রোগ রয়েছে, এই এডিমা রোগের ঠিক কি কি লক্ষণ রয়েছে, কি কি উপসর্গ রয়েছে, সাধারণ মানুষ কিভাবে বুঝবেন? তো ইডিমার কারণ নিয়ে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলি, ইডিমা জেনারেলি দুটি গ্রস কারণ থাকে। একটা হচ্ছে সিস্টেমিক কারণ, আর একটা হচ্ছে লোকাল কারণ। সিস্টেমিক কারণ কোনগুলো? তো ধরা যাক আপনার শরীরের পায়ে হয়তো ফোলা ভাবটা হয়েছে, ইডিমাটা পায়ে হয়েছে, কিন্তু তার কারণ পায়ের লোকাল প্রবলেম না, প্রবলেমটা আপনার শরীরের অন্য অর্গানে। সে ফর এক্সাম্পল, যদি কোনো কারণে আপনার হার্টের দুর্বলতা হয়, আমরা বলি হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাওয়া, অর্থাৎ হার্ট ফেলিয়ার, সেক্ষেত্রে আপনার এরকম ইডিমা হতে পারে। সেরকম কিডনির কোনো গন্ডগোল যদি হয়, তাহলে কিডনির কারণেও ইডিমা হতে পারে। লিভারের কোনো সমস্যা যদি হয়, আমরা জানি লিভার যেখান থেকে আমাদের শরীরে অ্যালবুমিন প্রোডাকশন হয়, অ্যালবুমিন আমাদের ইন্টারভাস্কুলার স্পেসে আমাদের ফ্লুইডটাকে রিটেন করে রাখে। কোনো কারণে লিভার প্রবলেম হলে পরে শরীরে অ্যালবুমিন কমে গেলে তার জন্য ইডিমা হতে পারে। আবার দেখা যায় কোনো হরমোনাল প্রবলেম, অর্থাৎ থাইরয়েডের গন্ডগোল, অথবা শরীরে খুব হিমোগ্লোবিন কমে যাওয়া, এই সবকটি কারণেই কিন্তু আপনার ইডিমা হতে পারে। আবার এগুলো হচ্ছে ইডিমা হওয়ার সিস্টেমিক কারণ। লোকাল কারণ অর্থাৎ দেখা গেল আপনার যে ধরুন একটি পা ফুলে গেছে, সেখানে ইডিমা হয়েছে, সেখানে লোকাল কিছু প্রবলেম আছে। ধরা যাক আপনার ফাইলেরিয়াসিস হয়েছে। ফাইলেরিয়া আমাদের এখন অনেক কমে গেছে, কিন্তু একটা মশাবাহিত রোগ, আগেকার দিনে অনেক বেশি হতো, এখনো কিছু কিছু রোগী পাওয়া যায়। অথবা ডিপ ভেন থ্রম্বোসিস, আপনার ভেনগুলোতে রক্ত জমাট বেঁধে গেছে, তাহলেও কিন্তু আপনার ইডিমা হবে, এবং এইগুলো হচ্ছে ইডিমা হওয়ার লোকাল কারণ। এবার আসবো ডক্টর জ্যোতির্ময় পালের কাছে। ডক্টর পাল, আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে যারা এই এডিমা রোগে আক্রান্ত, তারা কি নিজেরাই এই রোগ প্রতিরোধ করতে পারবে? আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচিত হচ্ছে, যার জন্য ওয়ার্ল্ড ইডিমা ডে ডিক্লেয়ার করা হয়েছে, এটা হচ্ছে ইডিমা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়া। কারণ পা হাত পা ফোলা, মুখ ফোলা, এটা কিন্তু খুব কমন। এতে সাধারণভাবে আমরা মানুষের মধ্যে দেখি, ছেলে মেয়ে নির্বিশেষে, যে একটু পায়ের গোড়ালি ফোলা, আরও বেশির ক্ষেত্রে মুখ ফোলা, আরও বেশির ক্ষেত্রে পেট ফোলা, আরও বেশির ক্ষেত্রে সারা শরীর ফোলা। এটা যেমন একটা সাধারণভাবে অনেকেই কিন্তু আমরা ভেবে নেই যে এটা একটা সাধারণ কি রোগ নয়, এটা একটা মামুলি কিছু একটা জিনিস, কিন্তু এটা কিন্তু বড় কোনো রোগের উপসর্গ হতে পারে। সেই জন্য ইডিমা বা ফুলে যাওয়া এই জিনিসটাকে কিন্তু কোনোভাবে অবহেলা করা উচিত না, উচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া। যেমন ধরুন একটা হার্ট ফেলিওর আছে, একটা কিডনি ফেলিওর আছে, একটা লিভার ফেলিওর আছে, বা আপনার শরীরে রক্ত খুব কম আছে, বা গ্রামেগঞ্জে যেখানে মানুষ পর্যাপ্ত নিউট্রিশন পায় না, প্রোটিন কমে যায়, এই সবগুলোতে কিন্তু আপনার ফোলা আসতে পারে, মুখ ফোলা, পা ফোলা, পেট ফোলা, সারা শরীর ফোলা। অতএব ইডিমা একটা বড় ধরনের রোগের উপসর্গ হতে পারে, এবং এটাকে সঠিকভাবে চিহ্নিত করে অ্যাওয়ারনেসের মাধ্যমে রোগীরা অ্যাওয়ার হবে, চিকিৎসকরা সঠিকভাবে তার ইনভেস্টিগেশন করবে, এবং সঠিক চিকিৎসা দেওয়া কিন্তু জরুরি। এই একই প্রশ্ন করব ডক্টর কুন্তল ভট্টাচার্য আপনাকেও, যে যারা এই রোগে আক্রান্ত, তারা কি নিজেরাই এই রোগকে প্রতিরোধ করতে পারবে যে কোনোভাবে? যদি কোনো একটা সাইডের লিম্বে ইডিমা হয় বা লাল হয়ে থাকে, তাহলে ভেনের কম্প্রেশন বা ভেনের অবস্ট্রাকশন হয়েছে কিনা জানতে হবে, এবং সেক্ষেত্রে বরফ লাগানো যেতে পারে, পা উঁচু করে রাখা যেতে পারে, এবং প্রয়োজনীয় চিকিৎসা করে ইনজেকশন বা ট্যাবলেট নিতে হতে পারে। যদি কোনো ডিপেন্ডেন্ট এরিয়ায় ইডিমা হয়, সাধারণত পায়ের পাতায় হয়, সেক্ষেত্রে পা একটা উঁচু বালিশের উপরে রেখে দিলে অনেক সময় ইডিমা কমে যেতে পারে। আর জলের মাত্রা কম করা এবং নুন কম করে খাওয়া। যদি কোনো ওষুধ থেকে ইডিমা হয়ে থাকে,
তাহলে ওষুধ পরিবর্তন করলেই অনেক সময় ইডিমা কমে যায়। আমি আবারও আসবো ডক্টর জ্যোতির্ময় পাল আপনার কাছে, যে এই যে রোগে যারা আক্রান্ত, এই রোগের জন্য মূলত সবচেয়ে কার্যকরী কি কি উপায় রয়েছে, কি কি পদ্ধতি বা চিকিৎসা রয়েছে? একটা যদি গা হাত পা ফুলে যায়, তো একটা ধরুন রোগ তার হলো, তার একটা দেখা গেল তার হার্টের রোগ আছে বা একটা কিডনির রোগ আছে, তার তো চিকিৎসা চলছেই। তার সাথে কিন্তু মানুষকে আরও কিছু ব্যবস্থা নিতে হবে যাতে এই ফোলাজনিত কষ্টটা না হয়। যেমন বেশি ফোলা হয়ে গেলে একটা হতে পারে রাতে শ্বাসকষ্ট হতে পারে, একটা হতে পারে তার জুতো পরতে অসুবিধা হতে পারে, একটা হতে পারে তার শরীর ভারী হয়ে যাওয়ার জন্য তার চলাচল অসুবিধা হতে পারে। অর্থাৎ তাকে দুভাবে চিকিৎসা করতে হবে, একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ওয়ে, একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল ওয়ে। নন ফার্মাকোলজিক্যাল ওয়ে মানে রাতে যখন শোবেন তখন পাটাকে উঁচুর দিকে তুলে রাখবেন। আপনি পুরো সারাদিনে যে নুন খান তার চেয়ে কম নুন খাবেন, কারণ যত নুন খাবেন তত শরীরে জল জমবে। আপনাকে মনে রাখতে হবে মাঝে মাঝে পায়ে ক্রেপ ব্যান্ডেজ জড়াতে হবে। অনেক সময় ফাইলেরিয়া রুগী পা ফোলা থাকে, কিন্তু এর খুব যে পর্যাপ্ত চিকিৎসা আছে তা নয়। যখন পায়ে একটা পার্মানেন্ট একটা ইডিমা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে রাখতে হয়, নাহলে কিন্তু ডিসফিগারমেন্ট মানে অসুবিধাটা বেশি হয়। তো এরমভাবে কিন্তু আপনি উপসর্গ থেকে আপনি রিলিফ পেতে পারেন। এর সাথে আপনাকে যেতে হবে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, মানে আমি তার উপযুক্ত ওষুধকে দিতে পারি। সেই উপযুক্ত ওষুধের মধ্যে ডায়ুরেটিক জাতীয় ওষুধ, সেই ডায়ুরেটিক বিভিন্ন রকম ডায়ুরেটিক্স আমাদের রয়েছে, এবং কী ধরনের ফোলার ক্ষেত্রে কী ধরনের ডায়ুরেটিক্স ইউজ হবে এবং কত ডোজে ইউজ হবে, এইটা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওভার দ্য কাউন্টার করা উচিত নয়। এবং এই ডায়ুরেটিকের সাথে অন্য কোনো আনুষঙ্গিক ওষুধ খেতে হবে কি না, যাতে ডায়ুরেটিক্সের জনিত আমার কোনো সাইড এফেক্ট না হয়, এটাও কিন্তু মনে রাখা খুব জরুরি। সেই জন্য যখনই একটা আপনার ইডিমা হলো, আপনি চিকিৎসকের পরামর্শ নিন, নন ফার্মাকোলজিক্যাল মেজার্সগুলো করুন, কিন্তু ফার্মাকোলজিক্যাল মেজার্স কিন্তু কখনোই নিজের থেকে নয়। আসবো এবার ডক্টর কুন্তল ভট্টাচার্য আপনার কাছে, যে এই এডিমা রোগ সম্পর্কে যারা আক্রান্ত হয়ে থাকেন সেই রোগীদের জ্ঞান এবং সচেতনতা ঠিক কতটা প্রয়োজন? যদি ইডিমা ইউনিল্যাটারাল হয় বা একটা সাইডে হয়, কোনো একটা পা ফুলেছে বা একটা হাত ফুলেছে, তার সাথে সেখানে লাল হয়ে গেছে, ব্যথা হচ্ছে, তাহলে আলোচনা করা উচিত সবার আগে। দ্বিতীয়ত, যখন ইডিমা অনেক বেশি পরিমাণে হচ্ছে, দৈনন্দিন যে রকম ইডিমা হয় তার থেকে অনেকটা বেশি ফুলে গেছে, পেশেন্ট শুলে পরে শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্টের যে লিম্বে ইডিমা হয়েছে সেটা খুব চকচকে হয়ে গেছে, এবং পেশেন্টের ইউরিনের মাত্রা কমে গেছে, এইগুলো ইমার্জেন্সি সাইন বা সিমটম, যেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে আগে আলোচনা করতে হবে। আর এবার আসবো ডক্টর পিনাকি মুখোপাধ্যায় আপনার কাছে, যে এই রোগে যারা আক্রান্ত থাকেন তাদের কোন সময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন? What is the most effective treatment for the managing edema? The mainstay of treatment is the salt restriction and the use of diuretics. What is salt restriction? That is the intake of the salt, reducing the salt less than 5 to 6 gram per day, that reduce the water accumulation in the body, as well as doing no harm, that reduce the swelling and generalized body weight. Another important thing, the use of the diuretic, that is one of the important step in the treatment, that is the loop diuretic like furosemide, torsemide, that cause excretion or elimination of the water from the body, and there is a less elimination with the sodium. So in combination of these things, that is a salt restriction and the use of adequate diuretics actually lead to the reduce of the edema, and that will have enough help to the patient. আর আবারও আসবো ডক্টর শুভ্র ব্যানার্জি আপনার কাছে, যে হার্ট ফেলিওর যাদের হয়ে থাকে তাদের এই এডিমা রোগের আশঙ্কা কেন বেশি থাকে, এবং সেক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতি কি অবলম্বন করা উচিত? In heart failure, there is reduced function of the heart. And what that means is there is increase in pressure within the heart chamber. And this increase in pressure within the heart is transmitted to the veins which drain into the heart. And this increased back pressure in the veins cause the blood from the veins to leak into the tissues which these veins drain. So this is the reason why edema happens in advanced heart failure. Now, there are a lot of treatment for this. Firstly, of course, you have to restrict fluid intake, restrict salt, but then these are the patients who would need diuretics. These are water tablets which would drive fluid out of the body.
and the type and the dose of the diuretics usually is important, and that your physician would decide what to give you best. At times intravenous diuretics may also be necessary. Apart from diuretics, there could be other treatments depending upon the reason why the heart is not pumping well. So other drug treatments would be there. To name some of them, it could be RAS inhibitors, beta blockers, SGLT2 inhibitors, depending upon the cause. ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আপনার কাছে যে কিডনি রোগে আক্রান্ত যে সমস্ত রোগীরা রয়েছেন যাদের রেনাল ফেলিওর হয়, তাদের ক্ষেত্রে এই এডিমা রোগ যদি হয়ে থাকে কোন কোন বিপদের আশঙ্কা থাকে? Worsening of the renal function in the chronic kidney disease is decreased ability of the kidney to remove the excess of the fluid from the body. This fluid retention result in the edema, often presenting in the leg, ankle and around the eyes. Additionally, the impaired kidney cannot maintain the proper blood volume and pressure, contributing a fluid leakage surrounding the tissue. Very commonly, the swelling can be seen on the face periorbital region and surrounding the tissue, that is called generalized anasarca, and that cover the swelling in all over the body. Managing the edema in CKD patient involves the controlling of the fluid, salt intake and optimizing the diuretic therapy, and in advanced stage the dialysis to remove the excess fluid. ডক্টর সুনীপ ব্যানার্জি, এবার আপনার কাছে আসবো যে এই যকৃৎ সংক্রান্ত যে জটিলতা বা লিভার সিরোসিস যদি কারোর হয়ে থাকে, সেক্ষেত্রে এই এডিমা রোগের আশঙ্কা কতটা হয়ে থাকে এবং সেক্ষেত্রে চিকিৎসাগত কি উপায় রয়েছে? যারা ব্লাড প্রেশারের ওষুধ খায় তাদের এক ধরনের ওষুধে পা ফুলে, এবং সেটা আমরা তাদেরকে বলি যে এটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু যদি প্রোটিন শরীর থেকে বেরিয়ে যায়, সেটা কিভাবে বেরোয়? কিডনি দিয়ে। তাহলে কিডনির রোগ হলে প্রোটিন বেরিয়ে গেলে জলের আধিক্যটা বেড়ে যায় এবং সেই জল বাইরে বেরিয়ে আসে। সেটাই আমরা দেখি, শ্বাসকষ্ট হচ্ছে, পা ফুলছে, হার্টের বাইরে জল জমছে, পেটে জল জমছে। তার আগে আমাদেরকে সচেতন হওয়া দরকার। এরকম যদি হয় যে আমি প্রোটিন তৈরি করতে পারছি না, লিভারটা খারাপ হয়ে যাচ্ছে, যেটাকে সিরোসিস অফ লিভার বা ক্রনিক লিভার ডিজিজ বলে, তাতেও পা ফুলতে পারে। আমরা যদি অপুষ্টিতে ভুগি, এবং যেটা 1941-42 আমরা মন্বন্তর বলে একটা জিনিস হয়েছে, আধুনিক প্রজন্ম আমরা হয়তো জানবো না, সেখানে লোকে ফ্যান ভাত খেত, কোনো প্রোটিন পেত না, এবং প্রোটিন না খাওয়ার জন্য হাত পা ফুলতো। তো এই এতগুলো কারণে হয়। আমরা হৃদরোগ চিকিৎসা যারা করি তাদের কাছে ইডিমাটা আবার আর একটা চিন্তার বিষয়, যে এটা হার্ট ঠিক মতো পাম্প না করার কারণেও হতে পারে। সেটা কি করে আমরা বুঝবো? এবং সেখানে আমরা বুঝি যে ওজনটা বাড়তে থাকছে এবং একটু চললে আমরা হাঁপিয়ে যাচ্ছি। তাহলে যদি পা শুধু ফুললো কিন্তু আমার কোনো কষ্ট নেই, তাহলে ব্যাপারটা হয়তো কম গুরুতর। কিন্তু পাটা ফুলছে এবং আমি হাঁপিয়ে যাচ্ছি, এই দুটো সিমটম থাকলে খুবই চিন্তা। তারপরের চিন্তাটা হচ্ছে যে তার সঙ্গে যদি প্রস্রাব কম হয়, তাহলে হার্ট, কিডনি এই দুটোই এফেক্ট করতে পারে। লিভারের গন্ডগোল আছে কিনা সেটা ব্লাড টেস্ট করলেই আমরা বুঝতে পারি, তা না হলে বোঝা যায় না। আমরা তাহলে ইডিমা হলেই কি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাব? একদিকের পা ফোলা আর দুদিকের পা ফোলার মধ্যে তফাৎ আছে। যদি কারোর ফাইলেরিয়াসিস হয়, যাকে বাংলা ভাষায় গোদ বলে, তাহলে অনেকেরই পাটা ফোলা থাকে, সেটা ট্রিটমেন্টটা আলাদা। কারোর হয়তো বাইপাস সার্জারি হয়েছে পা থেকে ভেন নিয়ে, তারও একদিকের পা ফোলা থাকতে পারে। কারোর পা মোচকে গেল, সেখানেও পা ফুলতে পারে। তো এগুলো কিন্তু হার্টের জন্য বা কিডনির জন্য হচ্ছে না, এগুলো স্বাভাবিক জিনিস। সেটা ডাক্তারবাবুরাই বুঝতে পারে যে কোনটা স্বাভাবিক এবং কোনটা আপনা আপনি চলে যাবে, চিকিৎসা করলে চলে যাবে। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে কিডনি এবং হার্ট নিয়ে। তা সেই জন্য আমরা যখনই হার্ট ফেলিওর আছে কিনা দেখি, সেটা আমাদের এই জিনিসটা আছে যেটাকে স্টেথোস্কোপ বলে, সেটা দেখলে আমরা বুঝতে পারি ফুসফুসে জল জমেছে কিনা। আমরা
এইখানে নেক ভেন গুলো প্রমিনেন্ট হলে আমরা বুঝতে পারি শরীরে জল জমছে কিনা। পেটটা ফুলে গেলে জল বার করার জন্য জলও বার করতে হয় কারুকে কারুকে, সেইভাবে আমরা বুঝি। ওয়ার্ল্ড ইডিমা ডেতে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে সব ইডিমাকে আমরা কমাতে পারি না, কিছু ইডিমা নিয়ে চলতে হয়। কেননা এই যে জলটা আমরা বার করব একটা ওষুধের মাধ্যমে, সেটাকে আমরা ওয়াটার পিল বলি। সেই ওয়াটার পিল কিডনির থ্রু দিয়ে জলটাকে বার করে এবং তার সঙ্গে কিছু পরিমাণ লবণও নিয়ে চলে যায়। তাহলে দীর্ঘদিন এই জাতীয় ওষুধ খেলে আমাদের শারীরিক দুর্বলতা হতে পারে। সেই জন্য ডাক্তারবাবুরা টেম্পারেচারের ভিত্তিতে ওষুধের ডোজটা কমান বা বাড়ান, এটা খুব স্বাভাবিকভাবেই হয়ে থাকে। আমরা ইডিমা যদি দেখি কোনো লোকের হচ্ছে এবং সেটা বাড়ছে, অবশ্যই আমরা জানবো এবং চাইবো তারা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুক। তার প্রিলিমিনারি কাজ, যে কারণগুলো বললাম, কোনটা যে হচ্ছে তার জন্য সঠিক পর্যবেক্ষণ এবং কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার। ভালো থাকবেন সবাই, ইডিমা নিয়ে প্যানিকড হবেন না। এবং আবার বলছি, ইডিমা পায়ে ফোলা থাকলে হয়তো অতটা চিন্তিত নয়, কিন্তু তার থেকে যদি জলটা গোটা শরীরে ছড়িয়ে পড়ে সেটা একটা ওয়ার্নিং সাইন, এবং সেটা হার্ট ফেলিওর, লিভার ফেলিওর, কিডনি ফেলিওর তিনটেতেই হতে পারে। সেই জন্যই আপনাদেরকে অবহিত করা যে পা ফোলা জিনিসটাকে অবহেলা করবেন না। আজকের আমাদের এই আলোচনা এখানেই শেষ। অবশ্যই এই আলোচনায় উপস্থিত থাকার জন্য সমস্ত যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের জানাই ধন্যবাদ। আপনাদের যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে অবশ্যই এই এডিমা রোগ সম্পর্কে আমরা আরো বেশি করে সচেতন হলাম, এবং তার পাশাপাশি অবশ্যই এই আলোচনার মাধ্যমে যে বিষয়টা উঠে আসলো যে এই যে এডিমা রোগটি আছে, বিভিন্ন যে জটিল রোগ আছে তার প্রাথমিক কারণ হিসেবে কিন্তু এই এডিমা দেখা দেয়, এবং অবশ্যই এই এডিমাকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। অবশ্যই সেক্ষেত্রে নিয়মিত পরিচর্যা, পরীক্ষা করা প্রয়োজন এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আসুন আমরা সকলে সুস্থ থাকি এবং হাতে হাত রেখে বলি স্টপ দ্য এডিমা মার্চ। আজ এ পর্যন্তই আমাদের ডাক্তার বলছেনের আলোচনা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।